আজ অফিস থেকে এসে বাসার কলিং বেল বাজালাম। একটু পর মা এসে দরজা খুলে দিলেন। আমি ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বাসাতে বড় আপু, দুলাভাই, স্নেহা সবাই আমাদের বাসাতে এসেছেন। স্নেহা বড় আপুর মেয়ে। আমি অনেকটাই অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা, আজ হঠাৎ আপু দুলাভাই আমাদের বাসায় কেন? আজ তোর জন্য পাত্রী দেখতে যাব, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। তখন তো আমার মনে হচ্ছে খুশিতে লুঙ্গি ডান্স করি, কিন্তু তাহলে মেয়ে দেখতে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে, আর শুভ কাজে দেরি করতে নেই। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম। দেখি সবাই গাড়ি কাছে আমার জন্য অপেক্ষা করছে। আমি যে গাড়িতে বসতেই গাড়ি ছুটে চলল আমার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বেশ বড় বাড়ির সামনে। বাড়িটা দেখে মনে হলো হবু শ্বশুর নিশ্চয় খুব বড় লোক। আমরা যেতেই আমাদেরকে আপ্যায়নের সহিত বসতে দিলেন। তারপর একে একে সব খাতির যত্ন আরম্ভ করতে লাগলেন। একটু পর কয়েকজন মহিলা একটা স্বর্গের পরী ধরে নিয়ে আসছেন। আপনারা কি ভাবছেন? না না, আসলে ওটা আমার হবু বউ, একদম পরীর মতো দেখতে। আমার বাবা মাকে সালাম দিল, তারপর তাকে এনে আমার সামনে বসানো হলো। আমার বাবা মা তার রূপগুণ দেখে তারা পছন্দ করে ফেললেন। এরপর তারা আমাদের বিয়ের দিন ও বাকি কাজের জন্য আলোচনা করতে লাগলেন, আর আমাদেরকে আলাদা কথা বলার জন্য তার রুমে পাঠানো হলো। আমি তার পেছন পেছন তার রুমে গেলাম। দেখলাম পুরো রুমটা বেশ সুন্দর করে সাজানো, অনেক খেলনা, একদম বাচ্চাদের রুমের মতো। হঠাৎই সে দরজা লাগিয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আপনার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল? না। গুড, তার মানে আমি আপনার জীবনের প্রথম। এখনও তো বিয়ে হলো না, আপনি কি করে প্রথম হবেন? ও অনেক রাগী লুক নিয়ে বলল, তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি? আমি আসলে তা বলতে চাইনি। ও কিছুটা কৌতূহল হয়ে বলল, তাহলে? আপনারও তো আমাকে পছন্দ হতে হবে, আমি পছন্দ করলেই তো আর হবে না। তখন তৃষা আমাকে অবাক করে দিয়ে বলল, আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। তার মানে আপনি এই বিয়েতে রাজি? ও কিছুটা লজ্জা নিয়ে বলল, হুম, আমি রাজি। আচ্ছা, তাহলে আমি আসি। বলেই আমি তার রুম থেকে চলে এলাম। আমরা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাদের ব্যালকনির দিকে চোখ যেতেই দেখলাম তৃষা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই চোখ টিপ দিয়েই চলে গেল। এরপর আমরা বাড়িতে চলে এলাম। এর কিছুদিন পর আমাদের বিয়েটা হয়ে গেল। আমি এখন বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছি। কিছুতেই মন আর মানছে না কখন বাসর ঘরে ঢুকবো। আর কিছু না ভেবেই বাসর ঘরে ঢুকে গেলাম। ঢুকতেই দেখি আমার বউ একটা থ্রি পিস পরে বসে আছে। আমাকে দেখতেই একটা লাঠি হাতে নিয়ে এসে বলল, আগে আমার কাবিনের টাকা দিন, নয়তো আজ আপনি সোফায় ঘুমাবেন। তখন আমি বললাম, এখনই দিতে হবে? হুম, এক্ষুনি দিতে হবে। আমি পকেটে হাত দিয়ে দেখলাম 1,00,000 টাকার মতো আছে। আমি বললাম, আমার কাছে এত টাকা নেই, মাত্র 1,00,000 আছে, ওটাতে হবে? না, পুরো টাকাটাই চাই। কি আর করি, হঠাৎ মনে পড়ল ড্রয়ারে প্রায় 2,00,000 টাকার মতো আছে। আমি তখন ওই টাকাটা বার করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এখানে 2,00,000 আছে, আর নেই, বাকিটা কাল সকালে দিলে হয় না? তখন ও কিছুটা ভেবে বলল, আচ্ছা, কিন্তু এক শর্ত আছে। কাবিনের 5,00,000 টাকার মধ্যে যেহেতু মোট 3,00,000 টাকা দিলে সেহেতু একসাথে শুতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি আর কিছুই পারবে না। আমি তখন কিছুটা আমতা আমতা করে বললাম, একটা পাপ্পি পেতে পারি? শুধুমাত্র একটা, তার বেশি নয়। তারপর ভয়ে ভয়ে বউয়ের সামনে বসে তাকে কিস করার জন্য এগিয়ে গেলাম। কই রে,
আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ, বেলা হয়ে গেছে। কলেজে যাবি না? হঠাৎ ঘুম ভেঙে যেতেই আমি বলে উঠলাম, তৃষা, তৃষা কোথায় মা? মা অবাক হয়ে বললেন। তৃষাকে? তখন আমার মনে পড়ল আমি তো বিয়েই করিনি, তাহলে কি পুরোটাই স্বপ্ন ছিল? ধুর, সব কিছুই হলো, কিস করাটা আর হলো না। মা আবার জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো? কে এই তৃষা? ও কিছু না। এরপর মা চলে গেলেন। আমিও আর কিছু না ভেবে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে চলে গেলাম। ঠিক 7 বছর পর আজ আমার জন্য মেয়ে দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আরে এটা স্বপ্ন না, এটা বাস্তব। বর্তমানে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করছি। মাসে 60,000 টাকা স্যালারি। বাবা মার পছন্দের মেয়েকেই দেখতে যাচ্ছি। একটু পর পাত্রী আমাদের সামনে চায়ের প্লেট হাতে করে নিয়ে এলো। মেয়ে দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর, তেমন তার ব্যবহার। আসতেই প্রথমে আমার বাবা মাকে সালাম দিল। তারপর এক পর্যায়ে বাবা মায়ের মেয়েকে খুব পছন্দ হলো। তারপর আমাদের মুরব্বীরা আমাদেরকে একা কথা বলার জন্য যেতে বললেন। তখন পাত্রীর বাবা বললেন, তিথিমা, তুমি তানভীরকে নিয়ে তোমার রুমে যাও। আমি বুঝতে পারলাম পাত্রীর নাম হলো তিথি। অতঃপর আমি আর তিথি তার রুমে গেলাম। রুমে যেতেই ও আমার জামার কলার ধরে একটানে বেডের ওপর ফেলে দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল। আমি তো খুবই ভয় পেয়ে গেলাম। এইমাত্র কত ভদ্র দেখলাম, অথচ এখন কেমন গুন্ডির মতো আচরণ করছে। হঠাৎ সে আমার কাছে এসে একটা ছুরি দেখিয়ে বলল, আমি যা প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তর দিবেন, নয়তো এটা গলাতে বসিয়ে দেব। আমি প্রচণ্ড ভয় পেয়ে উত্তর দিলাম, আচ্ছা। আপনার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল বা এখন আছে? আমি ভয়ে ভয়ে বললাম, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, গুড। তার মানে আমি আপনার জীবনে প্রথম। এখনও তো বিয়ে হলো না, আপনি কি করে প্রথম হবেন? তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি? আসলে আমি তা বলতে চাইনি। তাহলে? আপনারও তো আমাকে পছন্দ হতে হবে। আমরা পছন্দ করলেই তো আর হবে না। তখন তিথি আমাকে অবাক করে দিয়ে বলল, আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। তার মানে আপনি এই বিয়েতে রাজি? হুম, আমি রাজি। আচ্ছা, তাহলে আমি আসি। এরপর বাবা মা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন। এরপর আমরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তাদের ব্যালকনির দিকে চোখ যেতেই দেখি তিথি দাঁড়িয়ে আছে। তখনই আচমকা ও আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে চলে গেল। গাড়িতে এসে বসতেই আমার সেই 7 বছর আগের স্বপ্নের কথা মনে পড়ে গেল। হঠাৎই আমি ঘামতে শুরু করলাম। তা দেখে মা বললেন, কি রে বাবা, গাড়িতে এসি চলছে, তবু তুই ঘামছিস কেন? কিছু হয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা, খারাপ লাগলে বলবি। এরপর খুব শীঘ্রই আমাদের বিয়েটা হয়ে গেল। আজ আমার বাসরাত। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি সেই স্বপ্নে ঘটা কথাগুলো। হঠাৎই মনে পড়ল টাকা নিয়ে যাই, না হলে শুধু শুধু বাসরাতটা নষ্ট হবে। যেমন ভাবা তেমন কাজ। আমি পুরো কাবিনের টাকাটা নিয়ে বাসঘরে প্রবেশ করলাম, কিন্তু ঢুকে দেখলাম না, বউ আমার চুপচাপ বিছানার ওপর ঘোমটা ঢাকা দিয়ে বসে আছে। আমি যেতেই সে আমাকে সালাম করলো। এরপর আমি তার সামনে বসতেই তার দিকে টাকাগুলো এগিয়ে দিয়ে বললাম, এই নাও তোমার টাকা। কথাটা বলার সাথে সাথেই বউ আমার রাগান্বিত দৃষ্টিতে বলল, ছি, তোমার লজ্জা করে না নিজের বউকে টাকা অফার করো? এর আগে আর কত মেয়েকে টাকা অফার করেছো?
আমি তো পুরাই হাইরে বাসরাত, কি থেকে কি হয়ে গেল। এখন কি করি, কি করে বুঝাই আমার অবস্থা। এদিকে বউ আমার রেগেই পুরা লাল হয়ে গিয়েছে। আমি ভয়ে ভয়ে বললাম, প্লিজ একবার আমার কথাটা শোনো। লুচ্চা কোথাকার, আমি তোর কোনো কথা শুনবো না। সে আমাকে একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলল, তুই একদম আমার কাছে আসবি না, তুই নিচে শুবি। কি আর করার, বেশি কিছু বললে হিতে বিপরীত হতে পারে। তাই আমি চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি বউ নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম। ভাবলাম হয়তো সে বাপের বাড়ি পালিয়ে গিয়েছে। আমি সেজন্য ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখি না, বউ পালায়নি, সে মায়ের কাজে সাহায্য করছে। আমি মনে মনে বললাম, যাক তাহলে বাঁচা গেল। এরপর দেখলাম বউ আমার সাথে তেমন কথা বলে না, এমনকি আমার ঘুমানোর জায়গা হয়েছে রুমের সোফায়। অনেক সময় এসব ভাবতে ভাবতে চোখে জল চলে আসতো। তিথি দেখেও না দেখার ভান করত। এদিকে আমার আরেকটি কাজ হলো জীবনের কিছু কিছু অবিশ্বাস কাহিনী ডায়েরিতে লিখে রাখা। একদিন আমি অফিসে যাওয়ার পর বউ আলমারির সব কিছু গোছাতে গিয়ে ওই ডায়েরিটা পাই। সেটা কৌতূহলবশত আগ্রহ সহকারে পড়তে থাকে। হঠাৎই সেই 7 বছর আগের লিখে রাখা দিনটা চোখে পড়ে আর পুরো ঘটনা পড়তে থাকে। পড়ার পর সে হাসবে না কাঁদবে খুঁজে পায় না। তারপর ও ডায়েরিটা রেখে দেয়। আমি অফিস থেকে এসে দেখি ও আমাকে দেখে মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দাও। আমি তো অবাক হয়ে গেলাম, কি এমন হলো আর কিসের জন্যই বা ও সরি বলছে। তখন আমি বললাম, সরি কেন? তোমাকে এতদিন ভুল বোঝার জন্য। আসলে আমি কি করব বলো, আমি কোনোদিন প্রেম করিনি, তাই ভেবেছিলাম বিয়ের পর বরের সাথে চুটিয়ে প্রেম করব। কিন্তু আমি তোমার সেদিনের প্রস্তাব শুনে খুব রাগ হয়েছিল। কেন? তুমি কিভাবে জানলে? আসলে আলমারি গোছানোর সময় ওই ডায়েরিটা পাই, আর ওটা পড়ার পর কারণটা জানলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। সাথে সাথে বউ আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, এ কি করছো? কেউ চলে আসবে, ছাড়ো এখন। না, ছাড়বো না। ছোট থেকে ইচ্ছা ছিল আমি আমার বরকে এরকমভাবে জড়িয়ে ধরবো, কিন্তু আমার ভুলের জন্য কি হয়ে গেল। আচ্ছা সব হবে, আমরা আবার নতুন করে বাসর করব। সত্যি? হুম। রাত্রিতে আবার আমরা নিজেরাই বাসরাতের মতো শুরু করলাম। আমি তখন বউয়ের কাছে যেয়ে বললাম, এতদিন ধরে আমি যেগুলো পাইনি সেগুলো আজ সুদ সমেত ফেরত নিব। মানে? মানেটা একটু পরেই বুঝতে পারবে। এখন আমরা বংশের প্রদীপ জ্বালানোর মানুষটাকে আনার ব্যবস্থা করি। যা, দুষ্টু কোথাকার, আমার লজ্জা করে না বুঝি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।